দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো, শৈলেশ যাদবের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত চাইলেন আইনজীবীরা। পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবের বিরুদ্ধে আবারও মুখ খুলেছেন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। 2018 সালে আইনজীবী তপন সাহার উপরে শারীরিক আক্রমণের ঘটনায় বার অ্যাসোসিয়েশন থেকে শৈলেশ যাদবের বিরুদ্ধে আবারও শাস্তির দাবি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে তদন্তকারী পুলিশ অফিসারের রিপোর্ট নিয়েও অসন্তোষ দেখিয়েছেন আইনজীবীরা। শনিবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃণালকান্তি বিশ্বাস, সম্পাদক কৌশিক ইন্দু এবং আইনজীবী সঞ্জীব দত্ত চৌধুরী তপন সাহার উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে এইসব অভিযোগ করা হয়েছে। সন্দীপ দত্ত চৌধুরী জানিয়েছেন, 2018 সালের 28 ফেব্রুয়ারি রাত 10:30 নাগাদ নেতাজি সুভাষ রোডে শৈলেশ যাদবের নেতৃত্বে বিভিন্ন দোকানে অভিযান করা হয়েছিল। এই সময় দোকানের তালা ভাঙতে গ্যাসের কাটার ব্যবহার করা হচ্ছিল। এই জায়গাতেই আইনজীবী তপন সাহার বাড়ি। তিনি বলেছিলেন, দোকানের ভেতর শব্দবাজি রয়েছে, গ্যাসের কাটার যেন ব্যবহার করা না হয়, এমন হলে অগ্নিকাণ্ড ঘটবে। তাতেই ক্ষুব্ধ হয়ে পড়ে শৈলেশ কুমার যাদব। তিনি পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তীকে নির্দেশ দেন তপন সাহাকে গ্রেফতার করতে। ওই সময়ই ওসি সুব্রত চক্রবর্তী তপন সাহাকে গ্রেফতার করে পরদিন আদালতে হাজির করে আদালতে তাকে জামিন দেন। এদিকে তপন সাহাকে শারীরিকভাবে হেনস্থার ঘটনার পাল্টা একটি মামলা হয়। দুটি মামলায় তদন্ত করে পুলিশ। এদিকে তপন সাহার বিরুদ্ধে মামলায় আদালতে চার্জশিট দিয়েছেন তদন্তকারী অফিসার। এখনও বেতন পাতালে কন্যার মুখে স্বীকারোক্তি, খৈলতায় নাই টাকা পয়সা। ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেডের চেয়ারপারসন পাতালকন্যা জমাতিয়া স্বীকার করতে বাধ্য হয়েছেন যে চরম আর্থিক সংকট চলছে সংস্থায়, আর তার জন্যই কাউকে বেতন দেওয়া যাচ্ছে না। বছরের প্রথম মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও কর্পোরেশনের 120 জন কর্মী বেতনের 1 টাকাও হাতে পাননি এখনও। সংস্থার কর্মচারীদের এক সংগঠনকে লেখা চিঠিতে জমাতিয়া টাকা না থাকার কথা লিখেছেন। আশ্বাস দিয়েছেন যে বেতন হবে তাড়াতাড়ি, কিন্তু তিনি নির্দিষ্ট করে একটা দিন বলতে পারেননি বেতন দেওয়ার জন্য। দিন দূরে থাক, 1 সপ্তাহ 2 সপ্তাহ কিংবা 1 মাস পরে বেতন দেওয়া হবে, এমন করে সময়ও বলেননি। সুশাসনের আমলে সংস্থার এমন চরম ভরাডুবি কেন হলো, সংস্থা কী করে ডুবতে বসেছে, তার ব্যাখ্যাও তিনি দেননি। বেতন দিতে পারছেন না সেই কথা উল্লেখ করে কর্মচারীদের বলেছেন তারা যেন এই অসুবিধা সহ্য করে নেন। চিঠি থেকে এটাও স্পষ্ট যে যারা সংস্থার কাছে লেটেক্স বিক্রি করেন তারাও সময়মতো টাকা পাচ্ছেন না। তবে সংস্থার অবস্থা যতই খারাপ হোক না কেন, এই রকম সঙ্গীন অবস্থাতেও নিজেকে প্রশংসা করা বাদ দেননি তিনি। নামের সাথে কৃতিত্ব জুড়তে গিয়ে তিনি লিখেছেন যে তিনি চেয়ারম্যান হওয়ার আগে চাষিরা লেটেক্সের ভালো দাম পেতেন না, তিনি আসার পরেই তাদের ভালো দাম দেওয়ার ব্যবস্থা করেছেন। এ যেন পুকুরের জলে জাহাজ ভাসানো কিংবা বেড়ানাইগড়ের দক্ষিণ দুয়ার। কৃতিত্বের বাটি চাটতে গিয়ে বেশি দাম দেওয়ার কথায় পাতালকন্যা জমাতিয়া কার্যত বিজেপি সরকারের শাসনকেই অপদার্থ বলেছেন তার দলীয় সহকর্মীদেরই। কারণ মতার সাথে মোলামুলিতে ব্যর্থ হয়ে পাতালকন্যা বিজেপিতে যোগ দেওয়ার আগে বিজেপি এই রাজ্যের ও কেন্দ্রের সরকারে ছিল। তিনি নিজেকেও অপমানিত করেছেন, কারণ যে সংস্থা বেতনই দিতে পারছে না তার কর্মীদের, সেই সংস্থা আবার লেটেস্ট চাষিদের বেশি দাম দেওয়ার কথা বড়াই করছে। বেতন না পেয়ে সমস্যায় পড়া কর্মচারীদের নজর ঘুরিয়ে দিতে তিনি টুপো দিয়েছেন। সংস্থার অবস্থা ভালো হয়ে গেলেই তাদের নিয়মিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন। নতুন নিয়োগ করা হবে। নিয়মিতকরণের কথায় তারা যেন আপাতত বেতনের দাবি তুলে রাখেন, উদ্দেশ্য সেটাই বলে অভিযোগ। আশ্বাস দিতে গিয়ে এই চেয়ারপারসন স্পষ্টতই তার দলের নীতিকে অনুসরণ করেছেন। 2018 ভোটের আগে বিজেপি প্রথম বছরেই 50,000 সরকারি চাকরি, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, রেগা মজুরি দৈনিক 340 টাকা করা ইত্যাদির মতো দারুণ সব কথা দিয়েছিল, একটি কথাও রাখেনি। সেই উদাহরণেই পাতালকন্যা জমাতিয়ার আশ্বাসের শক্তি। আশ্বাস দিলেই হলো, পালনের দায় নেই।
এই চেয়ারপারসনের পদ রাজ্যের মুখ্যমন্ত্রীর সমান মর্যাদার। তার মানে মন্ত্রীর সমান একজন টাকার অভাবে বেতন আটকে যাওয়ার কথা স্বীকার করে প্রমাণ করলেন যে মূলত ডাবল ইঞ্জিনের খৈলতা খালি বিমাতৃসুলভ আচরণ বাম সরকারের কথা। তার পাতালকন্যারা বলেন কি করে? বিজেপি ভীতি তাড়া করছে মমতাকে, সরকারে সামিল হওয়া অনিশ্চিত। বিজেপি ভীতি তাড়া করতে শুরু করেছে রাজ্যের প্রধান বিরোধী দল তীব্রামতাকে, যার ফলে ডাবল ইঞ্জিনের সরকারে সামিল হওয়ার প্রশ্নে মমতার শীর্ষ নেতৃত্ব রীতিমতো বিপাকে পড়েছে। সরকারে সামিল হওয়ার প্রশ্নে দফায় দফায় আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারছেন না তীব্রামতা, বারবারই পিছিয়ে আসছে। ফলে কি হবে মমতার রাজনৈতিক ভবিষ্যৎ এবং কি অবস্থান হবে আসন্ন লোকসভা নির্বাচনে, এই প্রশ্নে গোটা দলই এক দমবন্ধকর পরিস্থিতির মধ্যে পড়েছে। আজ মমতার এক শীর্ষ নেতা স্পষ্টতই বলেছেন, আজ থেকে প্রায় 1 বছর আগেও তীব্রামতাকে সরকারে সামিল হওয়ার জন্য বিজেপির তরফ থেকে প্রস্তাব ছিল। প্রায় 1 বছর পূর্বে সরকারে যোগ দেওয়ার আর আজকে যোগ দেওয়ার মধ্যে রাজনৈতিকভাবে ফারাক অনেকটাই। এই মুহূর্তে বিজেপির সাথে সরকারে সামিল হওয়ার মানে তীব্রামতার অস্তিত্ব শেষ। এটাই করতে চাইছে বিজেপি। যেমন কৌশল নিয়েছিল আসামের বোডোল্যান্ড এবং রাজ্যের আইপিএফটি দলের ক্ষেত্রে অনেকটা এমনই অনুধাবনের কথা ব্যক্ত করে তীব্রামতার শীর্ষস্তরের এই নেতা স্বীকার করেছেন যে ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকারে সামিল হওয়ার প্রশ্নে দলের একাংশ নেতা ও জনপ্রতিনিধি দলের ভেতরে আলোচনা করেছেন। কিন্তু সিংহভাগ নেতৃত্বের একটাই প্রশ্ন, কিসের ভিত্তিতে সরকারে সামিল হওয়া? রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার তীব্রামতার একটি দাবি কিংবা একটি প্রস্তাব পর্যন্ত কার্যকর করেনি। কখনো দিল্লিতে, কখনো গুয়াহাটিতে, আবার কখনো আলোচনা হয়েছে আগরতলায়, কিন্তু নিট রেজাল্ট শূন্য। উল্টো দেবু দিচ্ছে বলে প্রতিশ্রুতি ধাঁধায় আটকে সময় অতিবাহিত করছে। তার ফাঁকে নিজেদের গোপন পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। উদ্দেশ্য একটাই, তীব্রামতাকে অস্তিত্বহীন করে ছেড়ে দেওয়া। কখনো জনজাতি সুরক্ষা মঞ্চকে সামনে রেখে ধর্মীয় বিভাজন রেখা টেনে জনজাতিদের মধ্যে আড়াআড়ি বিভাজন করা, আবার কখনো জনজাতি সমাজপতিদের সামনে রেখে সেই কাজটা করে চলেছে শাসক বিজেপি। কিন্তু আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার স্পষ্ট করেনি আসলেও এডিসি নিয়ে কী ভাবছে। স্বাভাবিকভাবেই তীব্রামতা আজ গভীর রাজনৈতিক সংকটে। ফলে খুদ নেতা আর বিধায়করাই এখনও বলতে গেলে অন্ধকারে হাতড়াচ্ছে। বিজেপির কৌশলী চালে খুদ বুবাগরাও এখন মুখে কার্যত কুলো পেটে বসেছে। অপরদিকে রাজ্যের জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা থেকে শুরু করে সাংসদ রেবতী ত্রিপুরা ও বিজেপির প্রদেশ সহসভাপতি পাতালকন্যা জমাতিয়ারা পাহাড়ে তীব্রামতার বিরুদ্ধে প্রচার তেজি করেছে। বেশ কিছু মহকুমায় তীব্রামতার ভাঙন ধরাতেও সক্ষম হয়েছে। এই পরিস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনে কি রাজনৈতিক অবস্থান গ্রহণ করবে তীব্রামতা, তার উপর মতার ভবিষ্যৎ যেমন নির্ভর করছে, তেমনি রাজ্য রাজনীতিরও নয়া শিবির বিন্যাস আরও প্রকট হয়ে সামনে আসবে। দুর্নীতি, আটক জিআরএস। রেগার কাজে দুর্নীতির অভিযোগে জিআরএসকে আটক করে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। এই ঘটনা বক্সনগর ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ড এলাকায়। এই এলাকায় মুসলিম মিয়া নামে এক ব্যক্তির রেগার কাজ বের হয়েছে। শনিবার মিলিয়ে তার বাড়িতে 57 দিন কাজ চলছে। শ্রমিকদের অভিযোগ, কাজের ছবি তুলতে এলে সবাই না এলে দায়িত্বপ্রাপ্ত মায়া বেগম হাজিরা খাতায় নাম তুলেন না, অথচ মোট 90 হাজিরায় ওয়ার্ডের মেম্বার আব্দুল মুতালেব 2 কার্ডে হাজিরা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওয়ার্ডে কাজে দুর্নীতি নিয়ে মুখ খুলতে শুরু করেছেন গ্রামবাসীরা। তারা অভিযুক্ত মায়া বেগম এবং জিআরএসের কাছে এর জবাব চাইতে যান, কিন্তু কেউ তাদের জবাব দিতে পারেনি। রেগার কাজের দুর্নীতি নিয়ে শ্রমিকরা শনিবার জমায়েত হয়। শ্রমিকদের আরও অভিযোগ, মায়া বেগমের সঙ্গে মিলে জিআরএস তথ্য গোপন করছে। এই কারণে 2057 দিনের কাজ আসলেও শ্রমিকদের ভাগ্যে মাত্র 1500 দিনের কাজ জুড়েছে। শনিবার দুপুরে মুকলেশ মিয়ার বাড়িতে রেগার কাজ চলছে। সরকার থেকে বরাদ্দ করা হয়েছে 4,75,060 টাকা। শ্রমিক বরাদ্দ হয়েছেন 2057 জন। 150 জন শ্রমিকের কাজ করার পর ওয়ার্ডের মেম্বার আব্দুল মুতালেব
শ্রমিকদের জানিয়েছেন অতিরিক্ত 557 দিনের শ্রমিকের হাজিরা মেম্বার হাতিয়ে নিয়েছে। বিভিন্ন ব্যক্তির নামে মেম্বার এই টাকা নিয়েছে। এই কারণেই জিআরএস সুনীল নমো জানিয়েছেন মেম্বার আব্দুল মুতালেব শুক্রবার পর্যন্ত 1832 শ্রমদিবসের হিসেব দিয়েছেন। শনিবার দুপুরে ঘটনাস্থলে জিআরএস আসতেই ক্ষুব্ধ শ্রমিকরা কাজ এবং হাজিরার হিসাব চেয়েছেন। শ্রমিকরা জানিয়েছেন মেম্বার এবং জিআরএস মিলে অতিরিক্ত 557 জনের শ্রমিকের টাকা নিজেরাই মিলেমিশে বাটোয়ারা করে নিয়েছেন। এই বিষয়ে জিআরএসের বিরুদ্ধে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন বলে জানিয়েছেন।